একটা স্বাধীন আরাকান অনেকগুলো বছর ধরে ওরা পরাধীন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 271 কিলোমিটার কিন্তু আরাকান আর্মির দখলে। ধর্মীয় একটা বিভেদ রয়েছে। আরাকান আর্মির কাজের কারণেও কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনা কিংবা জিওপলিটিক্যাল ফিনোমেনার সিস্টেম্যাটিক কিছু ব্যাখ্যা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইমতিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কোথায় কি ঘটছে, কেন ঘটছে, কতদিন ধরে ঘটছে এবং ঠিক কি কারণে ঘটছে, এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে উপস্থাপন করা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশনস আপনাদেরকে উপহার দেওয়ার জন্য মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা বুঝে নিতে পারবেন ঠিক কোন ডিসকাশনটি কেন করা হচ্ছে। আমরা আজকে ডিসকাস করব মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি এবং পরবর্তীতে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ভবিষ্যৎটা কি হতে পারে, এখানে আরাকান আর্মি কি ভূমিকা রাখতে পারে এবং পরবর্তীতে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রত্যাবর্তনের জন্য মূলত আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা ডিসকাশন আমাদের সামনে আছে, আমাদের সাথেই থাকবেন। মূল আলোচনা যাওয়ার আগে এ ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস। তিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক এবং একই সাথে হি ইজ এ প্রলিফিক রিসার্চার অন মিয়ানমার, রোহিঙ্গা অ্যান্ড আসিয়ান অ্যাফেয়ার্স। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই এপিসোডে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। স্যার, আমি যদি শুরুতে আপনাকে কোয়েশ্চেন করি, এখন আমরা মিয়ানমারের রাখাইন প্রভিন্সে আরাকান আর্মি নিয়ে এই এপিসোডটাকে সাজিয়েছি। তো আরাকান আর্মি তাদের উদ্ভব কিভাবে হয় স্যার, এবং তারা এখন আপনার রাখাইনে কি পজিশন আছে? ছোট্ট করে একটু ইতিহাস বলতে হয় এই জিনিসটা পরিষ্কার করার জন্য। আরাকান একটা স্বাধীন দেশ ছিল, বাট বার্মিজরা ওটাকে দখল করে নেয়, বাট দখল করে নিয়ে বেশি দিন থাকতে পারেনি। 1824 সালে প্রথম ইন্দো বার্মা ওয়ার যেটা হলো, ওটাতেই কিন্তু আরাকানকে বার্মিজদেরকে ছেড়ে দিতে হয়েছে। তখন একটা ব্রিটিশের আন্ডারে চলে এসছে। ব্রিটিশের আন্ডারে চলে আসার পরে এরপরে ব্রিটিশরা তাদেরকে স্বাধীনতা দিল, বার্মাকে স্বাধীনতা দিল, তখন আরাকান বার্মার অংশ হয়ে গেল। একটা স্বাধীন আরাকান অনেকগুলো বছর ধরে ওরা পরাধীন। ওরা প্রায় 233তম একটা বার্ষিকী উদযাপন করেছিল তাদের পরাধীন অবস্থার বা স্বাধীনতার জন্য। তো এটা বেশ আগে 2019-20 এই 20-21-এর দিকে। তো ওরা স্বাধীনতা চায়, ওরা স্বায়ত্তশাসন চায়, বাট বর্তমান প্রেক্ষাপটে মায়ানমারের সঙ্গে তাদেরকে থাকতে হবে। এখন তারা মিয়ানমারের সাথেই কিছু স্বশাসন প্রতিষ্ঠা করে তারা টিকে থাকতে চায়। তা আরাকান আর্মি যেটা আছে, এই ধরনের স্বাধীনতার যেই বিভিন্ন উদ্যোগ তারা বিভিন্ন সময় তারা নিয়েছিল, শেষ স্বাধীনতার উদ্যোগটা থেমে যায় 1998 সালে। তখন তাদের লিডার ছিলেন খাইং রাজা। অপারেশন লিচের মাধ্যমে 1998 সালে একটা ঘটনা ঘটে, এটা ইতিহাস বলে দিবে। খাইং রাজাকে মেরে ফেলা হয় ল্যান্ডফুল আইল্যান্ডের কাছে, এবং তার সাথে থাকা 73 জন নেতৃস্থানীয় লোককে গ্রেফতার করা হয়। ভারত এই অপারেশনটা নেতৃত্ব দিয়েছিল। এরপরেই কিন্তু আরাকান আর্মির অগ্রযাত্রা কিছুটা থমকে যায়। এখনকার যে জেনারেল আছে আরাকান আর্মির কমান্ডার তোয়ান মাত নাইং, উনি তখন এই দলে জয়েন করতে চেয়েছিলেন, এই সশস্ত্র দলে জয়েন করতে চেয়েছিলেন, বাট যেহেতু তাদের নেতা মৃত্যুবরণ করেছে উনি জয়েন করতে পারেননি। পরবর্তীতে 2009 সালে উনি এই আরাকান আর্মি প্রতিষ্ঠা করেন। আচ্ছা। এবং এটা রাখাইনে উনি এটা করতে পারেননি, এটা করেছে কাচিন রাজ্যের লাইজাতে, এবং তখন মাত্র 26 জন নিয়ে তার যাত্রা শুরু হয়। এই 26 জন, এরপরে তার সাথে যুক্ত হয় কাচিনের যে জেড খনির যে শ্রমিকগুলো ছিল, তারা এটার সাথে আসে। এরপরে
রেঙ্গুন এবং রাখাইনের বিভিন্ন জায়গা থেকে ছাত্র এবং অন্যান্য যারা আছে তারা জয়েন করেছে আরাকান আর্মিতে। 2015 সাল পর্যন্ত তারা তেমন সিগনিফিক্যান্ট কোনো কিছু ছিল না, তাদের জনবল ছিল 1500-র মতো, পরবর্তীতে এটা 2000-এর মতো হয়। কিন্তু আস্তে আস্তে এটা জনপ্রিয়তা পায় রাখাইনদের মাঝে। এটার জন্য একমাত্র কারণ হলো আরাকান আর্মির যে লিডার, উনার জনপ্রিয়তা। উনি রাখাইনদের ভিতরে যে বিভেদ ছিল উত্তর রাখাইন এবং দক্ষিণ রাখাইনের মানুষের ভিতরে, রাজনৈতিক দলগুলোর ভিতরে, সব বিভেদ দূর করতে সক্ষম হয়েছেন এবং ইউনাইটেড লিগ অফ আরাকান বলে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন, যার সামরিক শাখা হচ্ছে আরাকান আর্মি। এবং এখন মোটামুটি আরাকান আর্মি এবং ইউনাইটেড লিগ অফ আরাকান কিন্তু একচ্ছত্র আছে। আর বাকি যেই দলগুলো আছে ওরা মিয়ানমার সেনাবাহিনীর সাথে সন্ধি করে তারা আপাতত চুপচাপ, তেমন কোনো অ্যাক্টিভিটি তাদের তেমন নেই। এবং লাস্ট টাইম যখন 2022-23-এ যখন বলেছেন যে তাদের সদস্য সংখ্যা ছিল 15,000, এরপরে এটা হয়েছে 30,000, লাস্ট ইয়ারে এটা বলেছে যে 40,000, এখন নাকি বলছে যে আরাকান আর্মির সদস্য সংখ্যা 45,000। ইটস ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট আই মাস্ট সে। বাট 2015 পর্যন্ত তারা কিন্তু তেমন কোনো অ্যাক্টিভিটি চালায়নি। তারা তখন কাচিন আর্মির সাথে অ্যাকচুয়ালি যুদ্ধ করত এবং এভাবে তারা তাদের এক্সপার্টিস ডেভেলপ করেছে। 2018-তে প্রথম তারা কনফ্লিক্টে আসে মিয়ানমার সেনাবাহিনীর সাথে এবং বেশ তীব্র কনফ্লিক্ট হয়। 17 সালে রোহিঙ্গারা আমাদের দেশে ঢুকেছে, তারা নিষ্পেষিত হয়েছিল মিয়ানমার সেনাবাহিনীর দ্বারা এবং আরাকান আর্মি ঠিক বলবো না, রাখাইনদের দ্বারাও তারা নিগৃহীত হয়েছিল, তারা বাধ্য হয়েছিল বাংলাদেশে আসতে। 18 সালে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীরও গণ্ডগোল লেগে গেল। এরপরে 19 সালে তীব্র সংঘাত এবং এটা বিশ্বব্যাপী এটা একটা মোটামুটি একটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তারপরেই 2020 সালে যখন প্রথম দিকে মার্চ এপ্রিলের দিকে যেটা মিয়ানমারের যে অং সান সুকির যেই দল যেটা আছে তারা আরাকান আর্মিকে ব্ল্যাক লিস্টেড করে দিল, একটা সন্ত্রাসী দল হিসাবে ব্ল্যাক লিস্টেড করে দিল। তো তারা রাজনীতি থেকে ইলেকশনে কিন্তু মিয়ানমারে জয়েন করতে পারেনি ইউনাইটেড লিগ অফ আরাকান। ইলেকশনের পরে যখন আর্মি টেক ওভার করলো, আর্মি আরাকান আর্মিকে ব্ল্যাক লিস্ট থেকে সরিয়ে দিল। তখন তারা আবার নতুন উদ্যমে সাংগঠনিক কাজকর্ম শুরু করলো আর্মির সাথেই। ও সময়ে তারা পিডিএফকেও সমর্থন করেনি, তারা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথেও ছিল না, তারা নিজেরাই তাদের সংগঠনকে অর্গানাইজ করার চেষ্টা করলো। বাট একটা সার্টেন পয়েন্টে আর্মি দেখলো যে আরাকান আর্মি অনেক সক্ষমতা অর্জন করছে, তখন আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর আবার কনফ্লিক্ট লেগে গেল। এরপরের ইতিহাস হচ্ছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। আচ্ছা, এবং থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের পরেই কিন্তু 2023-এর যখন অক্টোবরে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স হয়ে গেল, তারা ইনিশিয়ালি ফাইট করলো চীন স্টেটে। তারপরে 2024-এর জানুয়ারি থেকে তারা আসলো, এন্টার করলো হচ্ছে রাখাইনে এবং একটার পর একটা শহরতলি তারা দখল করা শুরু করলো। এবং এখন তো তাদের 17টা শহরতলির ভিতরে 14টা শহরতলি আরাকান আর্মির দখলে এবং বাকিগুলো দখলের জন্য তারা কাজ চলে যাচ্ছে এবং মানে অপারেশন চালিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 271 কিলোমিটার কিন্তু আরাকান আর্মির দখলে। সো দিস ইজ দেয়ার গ্রেট অ্যাচিভমেন্ট অফ আরাকান আর্মি। এবং এখনও তারা ফাইট করে চলে যাচ্ছে। দো থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অন্য দুটা দল কিন্তু সিজফায়ারে গেছে, বাট আরাকান আর্মির সঙ্গে ওই ধরনের কোনো কিছু এখনো হয়নি। আচ্ছা, তো স্যার আমরা মানে যেটা বুঝতে পারলাম যে মিয়ানমারের মিলিটারির সাথে হচ্ছে আরাকান আর্মি যথেষ্ট ভালো একটা কোলাবোরেশনের একটা ফেজ গিয়েছে, কিন্তু যখন সক্ষমতা বাড়া শুরু করলো তখন গিয়ে একটা থ্রেট হিসেবে দেখা শুরু করেছিল মিয়ানমার আর্মি। তো স্যার আমি যদি হুন্তার জায়গা থেকে সরে এসে শুধু মানে আরাকান আর্মির কথাই বলি, তারা আসলে বর্তমানে তাদের দাবি দাওয়া কি রাখছে? তারা কি অটোনমি চায়, তারা কি সেসেশন চায়, তারা কি একেবারে আপনার ডিট্যাচমেন্ট ফ্রম মিয়ানমার চায়, যে একটা আলাদা সভেরেন এন্টিটি হিসেবে নিজেদেরকে বিশ্ব দরবারে ঘোষণা করতে চায় এমন কিছু, নাকি শুধু তারা রিজিওনাল অটোনমি এখন দাবি করছে? একদম স্বাধীন হওয়ার মতো তাদের ভৌগোলিক অবস্থান বা তাদের ল্যান্ডমাস বা তাদের পপুলেশন, তাদের অ্যাকসেপ্টেন্স ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি, তাদের ফিনান্সিয়াল ব্যাকআপ, তাদের আদার ইনফ্রাস্ট্রাকচার, তাদের এডুকেশনাল হোয়াট শুড আই সে ব্যাকবোন অ্যান্ড আদার থিং, আমি মনে করি যে দে ডোন্ট হ্যাভ অল দোজ। এখনও তাদের ওরকম আসেনি, বাট তারা রাখিতা বাট স্বাধীন একটা আরাকানের স্বপ্ন দেখে, রাখাইনের স্বপ্ন দেখে। তারা অটোনমি চায়,
একটা স্বশাসন টাইপের চায়, বিকজ মিয়ানমারে এরকম স্বশাসিত অনেক রিজিয়ন আছে। তারা যেহেতু একদম মিয়ানমারের একপাশে পশ্চিমে, তারা স্বশাসন চাচ্ছে এবং স্বাধিকার আন্দোলনের জন্যই তারা রাখাইনদের জন্য তারা একটা স্বাধীন ভূমি, যেখানে সে স্বাধীনভাবে বিচরণ করতে পারবে এবং ইন্টারফেয়ারেন্স কম হবে ওই জাতীয়। পুরোপুরি স্বাধীনতার মনে হয় না যে তারা চাচ্ছে, বাট তাদেরকে স্বাধিকার পাওয়ার পরে তারা ইউনিয়ন অফ মিয়ানমারের সাথে থাকতেই আমি মনে করি আগ্রহী। এবং তাদের বিভিন্ন মুখপাত্রের যে ধরনের বক্তব্য আছে, বক্তব্য থেকে তাই জানা যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, এবার আমি আপনাকে জিজ্ঞেস করি যে রাখাইনে যে রোহিঙ্গারা রয়েছে এবং তাদের সাথে আরাকান আর্মির সম্পর্ক, তো রোহিঙ্গা যে ইস্যুটা আছে সেটাকে একটু হাইলাইট করার চেষ্টা করছি স্যার। তো আপনার কি মনে হয় যে, অথবা আপনার রিসার্চ কি ইন্ডিকেট করে যে আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে কিভাবে পারসিভ করছে এবং তাদের মধ্যে এই দুটি জাতিগত তাদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব কাজ করছে কিংবা তাদের মধ্যকার সম্পর্ক কেমন? এটা ঐতিহাসিক দ্বন্দ্বই তাদের ভিতরে কাজ করছে। একদল হচ্ছে বুদ্ধ রাখাইনরা, আর রোহিঙ্গারা মুসলিম। এটা হচ্ছে একটা জিনিস, ধর্মীয় একটা বিভেদ রয়েছে। ব্রিটিশ আমলে ব্রিটিশরা যখন চলে যায় স্বাধীনতা দিয়ে, তখন একসময় জাপানিজরা আরাকান দখল করে। রাখাইনরা সাপোর্ট করেছিল জাপানিজদেরকে, আর রোহিঙ্গারা সাপোর্ট করেছিল ব্রিটিশদেরকে। ব্রিটিশরা তাদেরকে হোপ দিয়েছিল যে তারা তাদেরকে একটা স্বাধীনতা দিবে, সাম কাইন্ড অফ স্বাধীনতা দিবে, বাট পরবর্তীতে কেউ কথা রাখেনি। বাট এতে কি হয়েছে, যখন রাখাইনরা জাপানিদেরকে সাপোর্ট করেছে, রোহিঙ্গারা ব্রিটিশদেরকে সাপোর্ট করেছে, তাদের ভিতরে ফিয়ার্স ফাইটিং হয়েছে, লট অফ কিলিংস টুক প্লেস, এবং দুইটা জাতির ভিতরে হেট্রেড ডেভেলপ করে গেছে। প্লাস মঙ্গলয়েড রেস বা কাছাকাছি হচ্ছে এই যে রাখাইন, এগুলো ওদের সঙ্গে মোটামুটি মিল আছে ধর্ম এবং জাতিগত। আর রোহিঙ্গারা একটু এবিট ডিফারেন্ট, তাদের ইন্ডিয়া বা তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার সাথে এই যে রোহিঙ্গাদের মিল আছে। আরেকটু স্পেসিফিকভাবে বলবো যে এই অঞ্চলের সাথে চট্টগ্রাম, এবং বিকজ ওয়ান্স আপন এ টাইম চিটাগং অলসো পার্ট অফ আরাকান ছিল ওয়ান্স আপন এ টাইম। তো এসবের কারণে এবং যে হতাহত হয়েছিল তাদের ভিতরে কিন্তু একটা জাতিগত বিভেদ বা বিদ্বেষ কিন্তু রয়ে গিয়েছিল। পরবর্তীতে কেউ কিন্তু এই বিভেদ বা বিচ্ছেদ মেটানোর মতো চেষ্টা করেনি, কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু রোহিঙ্গা যে ঘটনাগুলো ঘটেছে 2017 সালে, এবং এটা প্রায় 12 সালে হয়েছে, 16 সালে হয়েছে, 17 সালে হয়েছে, এই সময় থেকে কিন্তু ওই মা বাথা, যেটা আপনারা জানেন, তারা একটা স্পেসিফিক ফোকাস নিয়ে জাতিগত ঘৃণা ছড়ানোর একটা এজেন্ডা নিয়ে তারা রাখাইন জাতিগোষ্ঠীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে তিক্ত করে দিয়েছিল। এবং এর ফলশ্রুতিতেই কিন্তু এই ধরনের 2017-এর ঘটনাগুলো হতো, এবং ম্যাসিভ যে ইনফ্লাক্স অফ রোহিঙ্গাস হলো বাংলাদেশে, এই ঘটনাটা হলো। কাজেই যেই ন্যারেটিভে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছিল, কাউন্টার ন্যারেটিভ যতক্ষণ পর্যন্ত না হবে, প্রেষণা যতক্ষণ পর্যন্ত না আসবে রাখাইনদের কাছে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটার সমাধান হবে না। আর এটার সাথে কখন রাখাইনরা রোহিঙ্গাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করবে, যখন তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, যখন তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ থাকবে, তাদের অন্যান্য সুবিধা থাকবে, একজন আরেকজনের সাথে কম্পিটিশনে আসবে না, তখনই কিন্তু তারা গ্রহণ করতে পারবে। ওই ধরনের সিচুয়েশন কি এখনো রাখাইনে আছে? আমরা কি সামনেও কি ওই ধরনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সাহায্য সংস্থার কিংবা জাতিসংঘের বা কারোর? এখন দেখতে পাচ্ছি না। সো শুধুমাত্র কথা দিয়ে বা আলোচনা দিয়ে ইটস ভেরি ডিফিকাল্ট। কাজ করে দেখাতে হবে যে হ্যাঁ, তোমাদের জন্য এতগুলো সুযোগ আছে, এখন তোমরা একসঙ্গে বসবাস করো, সহাবস্থান করো এবং রাখাইনকে এগিয়ে নিয়ে যাও। এই ধরনের একটা পরিবেশ যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে, এই তিক্ততা বিদ্বেষ দূর করা সময় সাপেক্ষ। এই তিক্ততা এবং বিদ্বেষের ম্যাটেরিয়ালাইজেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি দলের মধ্যে বা দুটি গোত্রের মধ্যে যে ধরনের আপনার বিদ্বেষ কাজ করে এবং একে অপরের বিরুদ্ধে, যেমন আমরা এতটুকুও দেখতে পেয়েছি যে মিয়ানমার যে মিলিটারি হুন্তা আছে তাদের সাথে যে আপনার রোহিঙ্গারা একত্রিতভাবে কাজ করেছিল কিংবা একত্রিতভাবে তারা যুদ্ধ করেছিল যে আরাকান আর্মির বিরুদ্ধে, যার কারণে এই জাতিগত যে দ্বন্দ্বটা রয়েছে সেটি কিন্তু আরো বেশি প্রলিফারেটেড হয়ে গেছিল। তো স্যার, আমি এখন আপনাকে এই রোহিঙ্গাদের টপিকে যদি জিজ্ঞেস করি,
আরাকান আর্মি লিডারশিপ থেকে এবং তাদের শুধুমাত্র লিডারশিপ না, ওভারঅল আরাকান আর্মি থেকে এবং যে তাদের যে পলিটিক্যাল এন্টিটিটা আছে সেখান থেকে কি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন সেই সম্পর্কে কি কোনো ধরনের আইডিয়া কিংবা কোনো ধরনের সেন্টিমেন্ট কিংবা কমেন্ট আমরা দেখতে পেয়েছি যে তারা কিভাবে দেখছে বাংলাদেশে যে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা অবস্থান করছে এবং যে ইভেন্চুয়ালি যে তারা আবার বর্ডার ক্রস করে আবার মিয়ানমারে প্রবেশ করবে, এই সম্পর্কে কি তাদের পক্ষ থেকে কোনো উচ্চবাচ্য করা হয়েছে? এই ধরনের ইজি সলিউশন এখন পর্যন্ত আসেনি যে বাংলাদেশের 11 লাখ রোহিঙ্গা ফিরে চলে যাবে রাখাইনে। বাট আরাকান আর্মি বলতে চাচ্ছে যে তারা রাখাইনের সমস্ত জাতির শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, নাম্বার 1। 2021 সালে আরাকান আর্মির প্রধান বলেছিলেন যে তারা রোহিঙ্গাদেরকে রাখাইনের জনগণ বা নাগরিক বলেই মনে করেন। বাট তারা মনে করেন, বাট এটার প্রতিফলন হওয়াটা ডিফিকাল্ট, বিকজ 21-এর পর থেকেই তো তারা বিভিন্ন রকমের সংঘাতে জড়িয়ে আছে। ওই যে কোনো কিছু যে বাস্তবায়ন করবে, বাস্তবায়নযোগ্য অবস্থায় এখনো আসেনি। আর আরাকান আর্মি যে ন্যারেটিভে ঘৃণা ছড়ানো হয়েছিল ওই ন্যারেটিভের বিরুদ্ধেও কিছু করেনি। যদিও আরাকান আর্মি রিসেন্টলি বলছে যে তারা রোহিঙ্গাদের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, তারা রোহিঙ্গাদেরকে কগনিজেন্সে নিচ্ছে, তাদের ওয়েলবিং দিচ্ছে, বিকজ 14টা শহরতলিতে কিন্তু এখন আরাকান আর্মি তার নিজস্ব পুলিশ আছে, তাদের প্রশাসন আছে, তাদের বিচার ব্যবস্থা আছে, সব কিছুই আছে, তারা সুন্দরভাবে কাজ করছে। তো তারা যা বলছে যে রোহিঙ্গাদের জন্য তারা কাজ করছে, বাট বাস্তবে ওরকম প্রতিফলন দেখছি না। কেন? কারণ আরাকান আর্মি দখল করার পরেও কিন্তু রোহিঙ্গারা দেশ ছাড়তে বাধ্য হচ্ছে এবং বাংলাদেশে আসছে, কেউ পালিয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে এটা বলা যাবে না যে আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে ফেরত নিতে চাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর হলো যে আরাকান আর্মি ওই ধরনের উন্নয়নমূলক কাজ বা ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপারটা বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা বা অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে এগুলোকে দূর করার মতো এখনো তাদের ওই ধরনের সুযোগ নেই। বিকজ রাখাইনে প্রায় কিন্তু বিভিন্ন যে কোনো সময় যদি কাট করে দেওয়া হয় তাহলে লজিস্টিক সাপোর্ট বন্ধ হয়ে যাবে। এতে তাদের খাদ্যের এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং জীবন রক্ষাকারী ওষুধ এগুলো কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তো এরকম একটা প্রেক্ষাপটে রোহিঙ্গারা কতটুকু ফেরত যাওয়ার বা ফেরত নেওয়ার জন্য রোহিঙ্গাদেরকে আরাকান আর্মি প্রস্তুত, এটা আসলে ঠিক পরিষ্কারভাবে বলা যাবে না। বাট আমরা আশা করি যে আরাকান আর্মির সদিচ্ছা থাকবে। কেন? আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি আরাকান আর্মি গ্রহণযোগ্যতা চায় তাহলে কিন্তু এই ধরনের একটা উদ্যোগ তাদেরকে নেওয়া উচিত। তাহলে পৃথিবীর বাসীর কাছে এই জিনিসটা তখন খুবই গ্রহণযোগ্য একটা কাজ বলে পরিলক্ষিত হবে। আচ্ছা স্যার, এই যে ইন্টারন্যাশনাল রেকগনিশনের জন্য এবং একটা ভ্যালিডেশনের জন্য আমরা বলা চলে যে হয়তো আরাকান আর্মি এমন একটা পদক্ষেপ নিতে পারে যে রোহিঙ্গা যে রেফিউজি ক্রাইসিসটা যাচ্ছে সেটাকে কোনোভাবে অ্যাড্রেস করার জন্য। কিন্তু স্যার আমরা কিন্তু এটাও দেখতে পেয়েছি এবং এটা বিভিন্ন আউটলেট কিন্তু কভার করেছিল যে আরাকান আর্মি এবং আপনার মিয়ানমারের মিলিটারি হুন্তা বা জান্তা সরকারের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল ওই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোহিঙ্গাদেরকে আপনার জান্তা সরকার রিক্রুট করেছিল। তাদের যে আপনার রাখাইনে তাদের যে গোলস অ্যাম্বিশনস এবং যে স্ট্র্যাটেজি ছিল সেই অনুযায়ী আপনার আরাকান আর্মির এগেইনস্টে তাদের মানব ঢাল হিসেবে তাদেরকে ব্যবহার করেছিল, আপনি হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করেছিল তাদেরকে। তো এই যে তাদের যে কমপ্লিসিটি দেখতে পেয়েছে আরাকান আর্মি, রোহিঙ্গাদের কমপ্লিসিটি দেখতে পেয়েছে, এই সত্ত্বেও কি স্যার এটা কি কোনো ধরনের একটা ক্রিটিক্যাল অবস্টেকেল হিসেবে কাজ করবে নাকি যে আপনার পরবর্তীতে রোহিঙ্গাদেরকে আবার ফেরত নেওয়ার ক্ষেত্রে? কারণ তাদের মধ্যে আপনি নিজেই বলেছেন একটা হিস্টোরিক্যাল অ্যানোমসিটি কাজ করে। রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর সাথে স্বতঃপ্রণোদিত হয়ে কতটুকু যুদ্ধ করেছে না যুদ্ধ করতে বাধ্য হয়েছে। একটা মাইনরিটি তারা কতটুকু রেজিস্ট্যান্স দিতে পারে একটা দেশীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা আরাকান আর্মির চিন্তা করার অবকাশ রয়েছে। আরাকান আর্মির নেতৃত্ব অতটুকু দুর্দর্শী হবে যে রোহিঙ্গারা কি প্রেক্ষাপটে
যুদ্ধ করেছে, অথবা তাদেরকে কিভাবে যুদ্ধ করানো হয়েছে। ইনফ্যাক্ট তাদেরকে মানবঢাল হিসেবে যুদ্ধ করানো হয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে, তাদেরকে বাধ্য করা হয়েছে যেন তারা আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। মোরওভার রোহিঙ্গাদেরও তো অধিকার আছে, তারা খালি মার খাওয়ার অধিকার নিয়ে তো পৃথিবীতে আসেনি, তাদের অধিকার আছে ঘুরে দাঁড়াবার জন্য, তো তারাও সংগ্রাম করতে পারে। আরাকান আর্মিকে এটা বুঝতে হবে, আরাকান আর্মি যেরকম যুদ্ধ করছে রোহিঙ্গাদেরও কিন্তু এরকম যুদ্ধ করতে পারতো যদি তাদের সক্ষমতা থাকতো, তাহলে অধিকার আদায় করে নিতে পারতো। এখন অধিকার আদায় করার ওই ধরনের কোনো সিচুয়েশন না থাকাতেই কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সো আরাকান আর্মি বোঝা উচিত যে এটা যেন রোহিঙ্গা রাখাইন সম্পর্ক উন্নয়নে অন্তরায় না হয়, এই জিনিসটা আরাকান আর্মিকে বুঝতে হবে। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে স্যার এখন বাংলাদেশের সিকিউরিটি কনসার্নের দিকে আমি একটু ফোকাস করতে যাচ্ছিলাম। যেহেতু আপনি বলেছেন যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যকাছে 271 কিলোমিটার বর্ডার রিজন রয়েছে, এটা সম্পূর্ণরূপে আরাকান আর্মি কিন্তু দখল করে রেখেছে, এবং এই বর্ডার রিজনে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সিকিউরিটি ব্রিচ আমরা দেখতে পেয়েছি, যেটা হচ্ছে গিয়ে আপনার জান্তা সরকার এবং আরাকান আর্মির মধ্যকার সংঘর্ষের কারণে। স্যার, এই দুটি দলের মধ্যকার যুদ্ধ স্পিল ওভার এফেক্ট হিসেবে বাংলাদেশেও কিন্তু আমরা মানে এটা অনুভব করতে পারছি। এটা আমাদের জন্য কত বড় সিকিউরিটি কনসার্ন আপনার মনে হয় স্যার? অবশ্যই এটা একটা নিরাপত্তার জন্য একটা হুমকি, কোনো সন্দেহ নাই। এবং আমাদের বর্ডার এলাকাতে ইনফ্যাক্ট যে গোলাগুলি হয়, ওখানে যে ধরনের মাঝে মাঝে সংঘর্ষ হচ্ছে, ওখানে মানে বোমা বিস্ফোরণ হচ্ছে, এর কারণে কিন্তু আমাদের চাষিরা চাষ করতে পারছে না। প্লাস হচ্ছে ওখানে অনেক সময় ঘুমাতে পারে না বর্ডারের লোকজন, স্কুল কলেজের ছাত্ররা তাদের যেতে পারে না, তারা প্রচণ্ড রকমের অশান্তিতে আছে, কোনো সন্দেহ নাই। এছাড়াও আরাকান আর্মির সাথে স্থানীয় জেলেদের যে সমস্যাগুলো হয়েছে, তারা অনেক জেলেদেরকে ধরে নিয়ে গিয়েছে, নাফ নদীতে স্বাধীনভাবে চলাচল করতে দিচ্ছে না, মানুষকে হত্যা করছে, এই ধরনের ঘটনা কিন্তু চলেই যাচ্ছে। যার কারণে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, এটার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরাকান আর্মির কাজের কারণেও কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং অনেকে জীবিকা নির্বাহের যে ব্যবস্থাগুলো ছিল এগুলো বন্ধ হয়ে গেছে এবং তারা সাফারার। বাংলাদেশের নিরাপত্তা এবং সীমান্ত অঞ্চল মানুষের নিরাপত্তা কিন্তু প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে, যেটা কখনোই কারোর কাম্য নয়, এবং এই জিনিসটাকে মিউচুয়ালি জিনিসটা সেটেল করার প্রয়োজন আছে, এবং বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে। এছাড়াও এই সীমান্তে এখন কিন্তু মাদক পাচার চলছে, নার্কো টেরোরিজম চলছে, মাদক পাচার, অস্ত্র আসবে, অশান্ত পরিস্থিতিতে এই ধরনের ইন্ধন যোগাবে। সো এই জিনিসগুলো কিন্তু এখন দেখার অবকাশ রয়েছে, যার কারণে বিজিবি, কোস্টগার্ড, আমার মনে হয় এরা সবাই অ্যাক্টিভ রয়েছে এবং তারা চেষ্টা করছে সীমান্ত যে ব্যবস্থাপনা যেটা আছে এটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, যার কারণে এখন আমরা ভালো আছি এখন পর্যন্ত। ইয়েস, সমস্যা কিছুটা যে নাই তা না, বাট সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। জি স্যার, আমরা কিন্তু স্যার 2022 আমার খুব স্পেসিফিকলি মনে আছে যে একটা খুব ভারী মর্টার এসে আমাদের আমাদের জিওগ্রাফির মধ্যে এসে পড়েছিল, আমাদের সীমান্তের মধ্যে পড়েছিল, এবং পরবর্তীতে সেখানকার লোকাল ইনফরমেশন থেকে জানা গিয়েছে, আপনি যেটা বলছেন ঘুমাতে পারে না তারা, অনেক সময় দেখে যে আমাদের একদম বর্ডার ঘেঁষে, আমাদের আকাশ সীমা ঘেঁষে কিন্তু তাদের বম্বিং হচ্ছে, তাদের হেলিকপ্টার চলে যাচ্ছে, এবং আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে এই ব্যাপারে যথেষ্টবার তাদের অ্যাম্বাসেডরকে ডেকে বলা হয়েছিল, কিন্তু তার তেমন কোনো ফিজিক্যাল সলিউশন কিন্তু আমরা দেখতে পাইনি। তো স্যার, শেষ কোয়েশ্চেন হিসেবে আমি এইভাবে জিনিসটাকে ফ্রেম করতে যাচ্ছি, আমরা কিন্তু মিয়ানমার সরকারের সাথে যেভাবে পেরেছি লাইন অফ কমিউনিকেশন, চ্যানেল অফ কমিউনিকেশন খোলা রাখার চেষ্টা করেছি। আমরা রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস সম্পর্কে আমাদের যে কনসার্নগুলো আছে সেগুলো আমরা কনভে করেছি। এখন আমি যদি সলিউশন এবং একটা প্র্যাগম্যাটিক সিস্টেম্যাটিক সলিউশনের কথা বলি, আপনার কি মনে হয় স্যার, শুধুমাত্র কি সরকারের সাথে একটা ডায়লগে আসলে আমাদের জন্য সাফিসিয়েন্ট, নাকি এই যেহেতু আরাকান আর্মি একটা নন গভর্নমেন্টাল এন্টিটি, এটা একটা নন স্টেট অ্যাক্টর, আপনার কি মনে হয় এই যে রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিসের ডায়লগে তাদেরকেও ইনক্লুড করা উচিত? উচিত বা অনুচিতের ব্যাপারে ঠিক আমি যাব না, আচ্ছা, বাট রাখাইন মিয়ানমারের অংশ, মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ থাকতেই হবে, এবং নতুন নির্বাচিত সরকারের সাথে আমাদেরকে যোগাযোগ করতে হবে, বিকজ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এর আগে রোহিঙ্গাদের যে তালিকা দেওয়া হয়েছিল তারা বেশ কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছে, আরও তালিকা তাদের কিছু আছে, এখন মনে হয় 2 লাখ 2.5 লাখ প্লাসের তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে তারা মিয়ানমারের নাগরিক।
তো এই জিনিসটা হচ্ছে মিয়ানমার সরকার এবং বাংলাদেশ সরকারের ভিতরে নেগোসিয়েশনের ব্যাপার। এবং লাস্ট গভর্নমেন্টে যে আমাদের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি কিন্তু সুন্দরভাবে অনেক কিছু এগিয়ে নিয়ে গেছেন এবং হি ওয়াজ ওয়েলকাম বাই বোথ আরাকান আর্মি অ্যাজ ওয়েল অ্যাজ মিয়ানমার গভর্নমেন্ট। তো এটা হয়েছে। এখন যেটা আছে যে রাখাইনে আরাকান আর্মিকে বাদ দিয়ে রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসন এটা কখনোই সম্ভব না। হোক তারা নন স্টেট অ্যাক্টর, বাট দে হ্যাভ কন্ট্রোল ওভার দিস রাখাইন পপুলেশন। সো রাখাইন পপুলেশনকে রোহিঙ্গাদেরকে অ্যাবজর্ব করতে বা একটা টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আরাকান আর্মিকে সাথে রাখতেই হবে। আরাকান আর্মিকে বাদ দিয়ে এটা সম্ভব না। বিকজ মিয়ানমার সরকার গত 4 বছরে রাখাইনে তাদের কন্ট্রোল রাখতে পারেনি। রোহিঙ্গা যাওয়ার পর তারা কি করে নিশ্চিত করবে? আর রাখাইনের যে ক্যাম্পগুলোতে প্রায় 1 লাখের বেশি রোহিঙ্গা আছে, তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। তাদেরকেও কিন্তু মিয়ানমার সরকার রাখাইনে তাদের নিজ গ্রামে ফেরত পাঠাতে সক্ষম হচ্ছে না। আর ওগুলো আবার আরাকান আর্মির এখতিয়ারের বাইরে, বিকজ ওগুলো আবার মিয়ানমার সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকা। বাট আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন যে এলাকাগুলো আছে, দুর্ভাগ্যজনক হচ্ছে ওখান থেকেও রোহিঙ্গারা পালিয়ে আসছে। সো এই ব্যাপারটা প্রথমে বন্ধ করতে হবে। এই ব্যাপারটা বন্ধ করতে হলে আরাকান আর্মির সাথে একটা যোগাযোগের ব্যাপার আছে, যেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আরাকান আর্মির সঙ্গে এটা করতে পারে। করছে কিনা বা এটার ফলাফল এখন আমরা দেখছি না। এবং রাখাইনে আমাদের কক্সবাজারে যেরকম আন্তর্জাতিক সংস্থাগুলা, জাতিসংঘ যেরকম অ্যাক্টিভ রয়েছে, রাখাইনে তারা কিন্তু ওই ধরনের কোনো কর্মপরিকল্পনা করছে না। যতক্ষণ পর্যন্ত রাখাইন নিজেরা ভালো থাকবে, রাখাইন জাতি এবং রাখাইন যে রাজ্যটা ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা নিশ্চিত করা সম্ভব হবে না। এই জন্য রাখাইনের উন্নয়ন জরুরি, অর্থনৈতিক উন্নয়ন জরুরি, রাখাইনের ইনফ্রাস্ট্রাকচার। আমি বারবার এই কথাগুলো বলি যে এগুলো যতক্ষণ পর্যন্ত না হবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, রাজনৈতিক স্বচ্ছতা, এইগুলো যদি নিশ্চিত করা না যায়, তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসনটা সময় লাগবে। আমি কখনোই না বলবো না, আমি আশাবাদী। আমি আশা করি অবশ্যই রোহিঙ্গারা ফিরে যাবে, কিন্তু ফিরে যাওয়ার মতো যে পরিবেশটা দরকার, ওই পরিবেশটা যদি রাখাইনে সৃষ্টি করা যায়, এবং যতই সময় লাগুক শুরু করতে হবে, এবং শুরু করলেই শেষ হবে। এবং আস্তে আস্তে মানুষের মনের পরিবর্তন আসবে, যেটা এক সময় ঘৃণা হিসাবে ছিল। তো ঘৃণাটাকে পছন্দ বা ভালো লাগার ভিতরে রূপান্তর করতে গেলে একটা সময় লাগে। এই সময়টা পরিবেশের উপর নির্ভর করে, ওই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতেই হবে। অবশ্যই স্যার, যদি একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট না থাকে তাহলে কখনোই একটা ডায়লগ তো শুধু স্যার একটা গোল টেবিল বৈঠকের জন্য না, আমরা আমাদের একটা রিয়েল ওয়ার্ল্ড আউটকামের জন্যই আমরা আসলে এই ধরনের সংলাপ করে থাকি। আশা করি আপনি যে কথাগুলো বলেছেন ওই কথাগুলো আমরা বাস্তবে একটা ম্যানিফেস্টেশন হিসেবে দেখতে পাবো। স্যার, একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আমি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে জানতে যাব যে এই যে রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিসটা, এটাকে প্রপারলি এবং সিস্টেম্যাটিকলি প্র্যাগম্যাটিকলি অ্যাড্রেস করার জন্য আপনি আমাদের সরকারকে, বর্তমান যে সরকার রয়েছে, তাদের কি কোনো ধরনের অ্যাপ্রোচের পরিবর্তন কিংবা অ্যাপ্রোচের এভলিউশনের জন্য কোনো রেকমেন্ডেশনস দিয়ে থাকবেন নাকি? রিসেন্টলি আমাদের নির্বাচিত সরকার, বর্তমান সরকার, একটা ন্যাশনাল লেভেলের একটা কমিটি গঠন করেছে রোহিঙ্গাদের জন্য। ইটস এ ভেরি গুড প্রোগ্রেস, বিকজ সো লং লাস্ট 8 ইয়ার্স এই ধরনের কোনো স্পেসিফিক প্রজ্ঞাপন আমরা দেখিনি যে রাষ্ট্রীয়ভাবে এইটা অ্যাড্রেস করার জন্য কাজ করা হচ্ছে। আমি আশা করব এটা প্রথম পদক্ষেপ। একটা পলিসি এখন বানাতে হবে যে কী পলিসিতে বাংলাদেশ সরকার এগিয়ে যাবে। এর পাশাপাশি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ এবং অন্যান্য সংস্থাগুলো মিয়ানমার রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের সাথেও যোগাযোগের অবকাশ রয়েছে। এর পাশাপাশি তারা আরাকান আর্মির সাথেও কিন্তু তারা একটা নেগোসিয়েশন করতে হবে বা করবে বলে আশা করা যায়। সো বাংলাদেশ সরকার যে প্রথম উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যদি কন্টিনিউ করে, অবশ্যই আমরা এর সুফল দেখতে পারবো। 8 বছর ধরে এই ধরনের কিছু ছিল না, এখন আমরা দেখতে পেয়েছি। আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে কিছু একটা হবে। পাশাপাশি আমরা আশা করব বাংলাদেশ প্রান্তে যেরকম কাজ চলছে, যদিও এখন বেশ সমস্যা আছে, যেমন ত্রাণ সহায়তা কমে যাচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের উপর একটা চাপ পড়বে। তারপরেও বাংলাদেশে যারা রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের জন্য কিছু কাজ হচ্ছে। বাট মিয়ানমার প্রান্তে এই জাতীয় উদ্যোগ নিতেই হবে যদি এই সমস্যাটার একটা টেকসই শান্তিপূর্ণ সমাধান
কেউ চায়। আমি আশা করি যখন বলা হচ্ছে যে টেকসই শান্তিপূর্ণ সমাধান চাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে এটাই বলা হচ্ছে, আমি আশা করব যে মিয়ানমারের সাইডেও এই ধরনের কিছু উদ্যোগ নেওয়া হবে যাতে একটা ক্ষেত্র প্রস্তুত হয়। আর বাংলাদেশ পলিসি নিয়েছে, এখন বাংলাদেশ সরকার এগিয়ে যাবে। আশা করব যে সামনের দিনগুলোতে এই সমস্যাটা, যেটা বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা, এই সমস্যাটার সমাধান বা আলোর মুখ দেখবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ইলাবোরেট ভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন। আমি আশা করছি আমাদের দর্শকরা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই সমস্যা সমাধান করার জন্য আরাকান আর্মি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাদের গুরুত্ব কতটুকু, এবং আমাদের বাংলাদেশ সরকার এবং মিয়ানমারের সরকারের মধ্যে ডায়ালগ, এফেক্টিভ ডায়ালগ কতটা প্রয়োজন, যাতে করে পরবর্তীতে আমরা রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিসটাকে সিস্টেম্যাটিকলি এবং এফেক্টিভলি অ্যাড্রেস করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করব পরবর্তীতে অন্য কোনো এপিসোডে আমাদের প্ল্যাটফর্ম আবার জয়েন করবেন আপনি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। তো দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি খুবই ভালো লেগেছে আজকের পর্বটি, এবং আমরা খুব এফেক্টিভ ভাবে চেষ্টা করেছি আরাকান আর্মি এবং পরবর্তীতে রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস যেটা রয়েছে সেটার একটা রিপ্যাট্রিয়েশন প্রসেস যেন এফেক্টিভলি এবং বাস্তবসম্মতভাবে হওয়া যায়, সেটি আমরা কিভাবে করতে পারি, পরবর্তীতে আমরা কোন ভবিষ্যৎ দেখতে পারি রোহিঙ্গাদের জন্য, সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন আপনাদের কাছে উপস্থাপন করা। আমাদের ডিসকাশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আমাদের ডিসকাশনগুলো কেমন লাগছে, পরবর্তীতে আপনারা কেমন ডিসকাশন দেখতে চান, কোন টপিকের উপর ডিসকাশন দেখতে চান, এবং অন্য কোনো রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ।